সুপ্রিয় পাঠক, বাংলা বিদ্যালয় প্রাঙ্গণে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের বিখ্যাত কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা ঐকতান। ঐকতান কবিতাটির আদ্যপন্থা আজকে আমরা আলোচনা করব এবং প্রাসঙ্গিক যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো একই সাথে আমরা আলোচনা করব। শেষ পর্যন্ত থাকলে আশা করি অনেক বেশি সমৃদ্ধ হবে এবং এই গুরুত্বপূর্ণ কবিতাটি সম্পর্কে আপনার সবকিছু মিলে একটা পরিপূর্ণ ধারণা হবে। বাংলা সাহিত্যে কবিগুরু, বিশ্বকবি, নোবেল বিজয়ী কবি, দার্শনিক, ঔপন্যাসিক, ছোট গল্পকার, বহু ভূষণে ভূষিত, বহুমুখী পাণ্ডিত্যের অধিকারী বাংলা ভাষা সাহিত্যে নয় শুধু বিশ্ব সাহিত্যের এক সমৃদ্ধ জ্ঞানগর্ভ ক্ষণজন্মা রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবদ্দশায় তিনি বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি শাখায়, মহাকাব্য ছাড়া প্রতিটি শাখায় শিল্প সার্থকতার সাক্ষ্য রেখেছেন, কৃতিত্বের সাক্ষ্য রেখেছেন। তার যে জ্ঞানগর্ভ, তার সমৃদ্ধ শিল্প সাহিত্য এখনো কালে উত্তীর্ণ। সেই কবি এই ঐকতান কবিতাতে তার আত্মসমালোচনামূলক, তার আত্মোপলব্ধির যে বহিঃপ্রকাশ, বাস্তব দৃষ্টান্ত, সেই আত্মোপলব্ধির কিংবা আত্মসমালোচনার যে বহিঃপ্রকাশ সেটি করেছেন এই কবিতার মধ্যে। কবিতাটি সমীল প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দ রচিত। 1348 বঙ্গাব্দের 1941 সালে পহেলা বৈশাখে প্রকাশিত। মূলত এই কবিতাটি একেবারে আত্মসমালোচনামূলক কবিতা। আমরা শুরুতেই বলেছি কবিগুরুর বহুমুখী পাণ্ডিত্য এবং তার যে জ্ঞানগর্ভ, তার কালজয়ী সাহিত্যকর্ম, তার সমৃদ্ধ জানাশোনা থাকা সত্ত্বেও তিনি তার বিনয়তার বাস্তব প্রমাণ দিয়েছেন। তিনি নিজেকে সমালোচনা করার মধ্য দিয়ে সেদের সত্যিকারের যে তিনি একজন সমৃদ্ধ মানুষ, তিনি যে একজন দার্শনিক কবি সাহিত্য, সেটার প্রমাণ দিয়েছেন এই কবিতার। দেখি এই ঐকতান শব্দের অর্থ হচ্ছে সমস্যা, অনেকগুলো সুরের সমন্বিত সুর। কবিগুরু এখানে যে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছেন, আমরা দেখি এই কবিতা জন্মদিনে কাব্যগ্রন্থের 10 সংখ্যক কবিতা থেকে সংগ্রহ করা হয়েছে। 1348 বঙ্গাব্দের পহেলা বৈশাখে এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। প্রবাসীতে কবিতাটি ঐকতান নামে প্রকাশিত হয়। ওই কবির আত্মসমালোচনা, কবি হিসেবে নিজের যে অপূর্ণতা, সেটার সুস্পষ্ট স্বতঃস্ফূর্ত তার যে স্বীকারোক্তি, তার বিনয়িতা, সেটার বহিঃপ্রকাশ এই কবিতার মধ্যে। মানব জীবনে প্রত্যেক মানুষের আত্মসমালোচনা, আত্মোপলব্ধি, নিজের সীমাবদ্ধতা কিংবা অপূর্ণতার যে স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি, সেই বিনয়িতা বোধ মানুষের শিক্ষার জন্য আমি মনে করি এই কবিতা মানুষের পড়া, মানুষের বোঝা, উপলব্ধি করা একেবারেই অপরিহার্য। চলুন আমরা একেবারেই কবিতার মধ্যে ঢুকে যাই। খুব চমৎকার ভাষার ব্যবহার, অর্থের মাহাত্ম্য, কবিগুরুর সমৃদ্ধ ভাষা, ছন্দ, সব কিছুর সমন্বয়ে খুবই অর্থবহ সমৃদ্ধ একটি কবিতাটি একেবারে শুরু হয়, বিপুলে পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না পরিচিত তরু, রয়ে গেল অগোচরে। খুব চমৎকার। আমরা দেখি যেই কবিগুরু গোটা পৃথিবীতে তিনি মানুষের মধ্যে তার কৃতিত্বের যে স্বাক্ষর, তার জ্ঞানগর্ভ শানিত প্রতিভার বহিঃপ্রকাশে রচিত শিল্প সাহিত্য দিয়ে যিনি যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী মানুষের মধ্যে যিনি এখনও বেঁচে আছেন, এত প্রভাবশালী, এত সমৃদ্ধ একজন কবি, তিনি বলতেছেন বিপুলে পৃথিবীর কতটুকু জানে। এই যে বিপুল পৃথিবী, এত বিশাল এই পৃথিবীর কতটুকু জানে, দেশে দেশে কত না নগর রাজধানী, সারা পৃথিবীতে অসংখ্য দেশ রয়েছে, নগর রয়েছে, রাজধানী রয়েছে, অনেকগুলো দেশ রয়েছে। এত এত দেশ, নগর কিংবা শহরের মধ্যে কবি কতটুকুই বা জানে, সেটা তার জানার যে সীমাবদ্ধতা সেটা তিনি প্রকাশ করতেছেন। মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না পরিচিত তরু। কবি বলছেন মানুষের কত কীর্তি। সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে মানুষ কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব সহ মানুষ সামনে আরও প্রযুক্তির মধ্য দিয়ে আরও বেশি মানুষ সভ্যতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যাচ্ছে। এই যে মানুষের মানব সভ্যতার বিকাশের মধ্য দিয়ে যে মানুষের উন্নতি, মানুষের যে কীর্তি,
কবি বলছেন সে প্রতিটি কীর্তির কাছে সে পৌঁছাতে পারে নাই। কত নদী, গিরি, সিন্ধু, মরু, পৃথিবীতে অসংখ্য নদী রয়েছে, গিরি রয়েছে, সিন্ধু রয়েছে, সাগর রয়েছে, মরুভূমি রয়েছে, কত না অজানা জীব, কত না পরিচিত জন্য। এই সমস্ত গিরি, সিন্ধু, মরু, মানুষের যে কীর্তি, মরুভূমি, জীবজন্তু, তরু, গাছপালা, সব কিছুর যে বৈচিত্র্যময় সৃষ্টির সম্ভার, এগুলো কবির মধ্যে, কবির যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে সব কিছুর কাছে পৌঁছাতে। কবি অকপটে, বিশ্বকবি এই তার সীমাবদ্ধতা, তার অপূর্ণতাকে সে স্বীকার করছেন। বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। বিশ্বের যেই বিশাল আয়োজন, সৃষ্টিকর্তার যে অতুলনীয় যে সৃষ্টি, সেই সৃষ্টি জুড়ে কবি পড়ে আছে পৃথিবীর একটি কোণে। বলতে গেলে একজন মানুষের যে সৃষ্টি জগৎটা বৃহৎ হলেও কিন্তু মানুষ সৃষ্টি জগতের ক্ষুদ্র একটি কোণে থাকে। কবি সেই ব্যাপারটা স্বীকার করছেন। সেই খুবই পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে। অর্থাৎ কবি তার যে ক্ষোভ বলতে কবি আক্ষেপ করছেন যে পৃথিবী এত সমৃদ্ধ, এত সৃষ্টি ভাণ্ডারের মধ্যে কবি পড়ে আছেন একটা পৃথিবীর কোণে। তাই কবির কিন্তু প্রবল আগ্রহ রয়েছে। এজন্য তিনি কি করে, ভ্রমণ বৃত্তান্ত আছে যাহা, অর্থাৎ পৃথিবীতে যত সমৃদ্ধ ভ্রমণ বৃত্তান্ত আছে, যারা পৃথিবীতে ভ্রমণ করে তারা কিন্তু বিভিন্ন দেশ, কালচার, কৃষ্টি কালচার, সংস্কৃতি সব কিছু জানে। তো সেইগুলো কিন্তু সেই ভ্রমণ বৃত্তান্তে, সেই গ্রন্থগুলোতে লিপিবদ্ধ করা হয় কবি অক্ষয় উৎসাহে। অক্ষয় মানে হচ্ছে কবির যে উৎসাহের কোনো ক্ষয় নাই। অর্থাৎ আমরা কিছুক্ষণ উৎসুক হয়ে কোনো কাজ করি কিংবা কোনো কিছু শিখি, কিন্তু কবির যে উৎসাহ সেটা অক্ষয়, যার কোনো শেষ নাই। কবি বিরামহীনভাবে সেই ভ্রমণ বৃত্তান্তগুলোকে সে আয়ত্তে আনার চেষ্টা করে, কুড়াইয়ে আনে নিজেকে সমৃদ্ধ করার জন্য। যথা পায় চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়ে আনে। যেখানে কবি পৃথিবীর যে ভ্রমণ বৃত্তান্ত কিংবা পৃথিবীর যে বৈচিত্র্যময় সৃষ্টির সম্ভার রয়েছে, সেই চিত্রের যে বর্ণনা যেখানেই পায় কবি কুড়াইয়ে আনে, ভিক্ষা করে সে আনে। সে যে কোনোভাবেই সেটা রিচ করার জন্য, পৌঁছানোর জন্য, নিজেকে সমৃদ্ধ করার জন্য তিনি কুড়াইয়ে আনেন। জ্ঞানের দীনতা এ আপনার মনে পূরণ করিয়া লই যত পারে ভিক্ষালব্ধ ধনে। জ্ঞানের যে দীনতা, তার যে জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে, সেই সীমাবদ্ধতাকে তিনি অতিক্রম করার জন্য ভিক্ষালব্ধ ধনে, যে কোনোভাবে যে কোনো কিছুর বিনিময়ে ভিক্ষা করার মতো করে হলেও, ভিক্ষালব্ধ, ভিক্ষা করা ধনের মতো হলেও সে কুড়াইয়া আনে। কেন? সে নিজেকে সমৃদ্ধ করতে চায়। দেখুন, যেই কবির নামের আগে বিশ্বকবি, গুরুদেব, দার্শনিক, নোবেল বিজয়ী, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোট গল্পকার, এত এত ভূষণ ব্যবহার করা হয়, যিনি যুগের পর যুগ মানুষের মধ্যে বেঁচে আছেন, সেই কবির যে বিনয়িতা, তার যে চিন্তা, তার যে আত্মসমালোচনা বোধ, সে ব্যাপারটা খুব স্পষ্টভাবে এখানে প্রকাশিত হয়। আমি পৃথিবীর কবি, যথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। এই স্বরসাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। কবি বলছেন আমি পৃথিবীর কবি। কবি নিজেকে পৃথিবীর মানুষের কবি হিসেবে দাবি করছেন। যথা তার যত উঠে ধ্বনি, যেখানে যত ধ্বনি উঠে, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। কবি বলছেন যেখানে আমি তো মানুষের কবি, যেখানে যত ধরনের ধ্বনি ওঠা দরকার কিংবা যত ধ্বনি উঠে, এসব ধ্বনি, এসব কথা, এসব আওয়াজ, এসব মানুষের কথা আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। এই স্বরসাধনায় পৌঁছিল না বহুতর ডাক। কবির যে সাধনা, স্বরসাধনা, কণ্ঠ সাধনা, কবির যে কাব্যকথা, সাহিত্য, সব কিছুতে যে কবি তার বহুতর ডাক, বিভিন্ন জনের, প্রত্যেক শ্রেণীর মানুষের যে কথা, সেটা কিন্তু কবি তুলতে পারে না, রয়ে গেছে ফাঁক। কবি সেখানে পৌঁছাতে পারে নাই। সে অপূর্ণতা। কবি হিসেবে, মানুষের কবি হিসেবে যে কবি নিজেকে মানুষের কবি, পৃথিবীর কবি হিসেবে দাবি করলেও, কবি কিন্তু প্রত্যেক শ্রেণীর মানুষের কাছে সে তাকে পৌঁছাতে পারে নাই। তাই কবির কাছে রয়ে গেছে ফাঁক। কবিতার যে অপূর্ণতা, অতৃপ্তি, সেই ব্যর্থতার কথা তিনি স্বীকার করছেন অকপটে। প্রকৃতির ঐকতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে, তাদের সবার সাথে আছে মোর এইমাত্র যোগ। সঙ্গ পায় সবাকার, লাভ করি আনন্দের ভোগ, পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবন যাত্রার।
দেখুন, কবি বলছেন প্রকৃতির ঐকতান স্রোতে। ঐকতান মানে কি? সমস্বর, অনেকগুলো সুর একসাথে। এখানে কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? এখানে ব্যবহার হচ্ছে সবার কথা। কবির কণ্ঠ সাধনায়, কবির সাহিত্য সাধনায় সবার কথা একটা সুরে যে বলা, সেই সুরের কথা কবি বলছেন। ঐকতান স্রোত, যে সব সুরের যে সমস্বর, সেই সমস্বরের যে একটা স্রোত, ধারা, গতি, প্রবাহ, সেটাকে কবি প্রাকৃতিক বলছেন। নানা কবি ঢালে গান নানা দিক হতে। বিভিন্ন কবি সাহিত্যিকরা বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন শ্রেণীর কথা তারা ঢালে তুলে ধরেন। তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ। সবার সাথে কবির যোগ সাধনা আছে, সংযুক্ততা আছে। সঙ্গ পায় সবাকার, লাভ করি আনন্দের ভোগ। সবার সাথে কবি আনন্দ উপভোগ করে, পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার। কিন্তু কবি সর্বত্র, সব জায়গায় কবি পৌঁছাতে পারে না, সবার কাছে কবি যেতে পারে না। কেন পারে না? বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রা। কবির জন্য এখানে বেড়াগুলি বলতে বোঝানো হচ্ছে কবির যে জমিদারি, তৎকালীন যে বর্ণ বৈষম্যর যে একটা ব্যাপার ছিল। কবি তো জমিদার বংশে জন্মগ্রহণ করেছেন, জমিদার হিসেবে প্রজা, আর বাকিরা ছিল প্রজা, তাঁতি, কুমার, জেলে। তো প্রজারও জমিদার হিসেবে, রাজা হিসেবে তাকে সম্মান করত, এবং রাজা হিসেবেও তৎকালীন প্রচলিত প্রথানুসারে সে সবার কাছে পৌঁছানোর চেষ্টা করলে একটু দূরত্ব থেকে যায়। সেই দূরত্বকে কবি বেড়া হিসেবে, বাধা হিসেবে সংজ্ঞায়িত করেছেন। সত্যিকার অর্থে জীবনযাত্রার পরে এই বাধার কারণে কবি অনেক আনন্দ উপভোগ করলো, পৃথিবীর কবি হিসেবে নিজেকে দাবি করলেও, সব কথা কবির কণ্ঠে তুলে আনার চেষ্টা করলেও কবির মধ্যে যে একটা সীমাবদ্ধতা থেকে যায়, সেই ব্যাপারটা কবি এখানে বলেছেন। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বুনে, জেলে ফেলে জাল। বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। খুব গুরুত্বপূর্ণ চরণ। চাষি খেতে চালাইছে হাল, চাষিরা খেতে হাল চালায়, তাঁতিরে বসে তাঁত বুনে, জেলেরা ফেলে জাল। এই যে চাষি, তাঁতি, জেলে, কুমার, এসব মানুষের যে কাজ, কর্মভার, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, এদের যে ভিন্ন ভিন্ন কাজ, কর্মযোগ্য, এটা কিন্তু অনেক প্রসারিত, অনেক সমৃদ্ধ। তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। দিন শেষে চাষি, তাঁতি, কুমার, শ্রমিক শ্রেণী যারা আছেন, যারা উৎপাদন করেন, তাদের উপরেই ভর করে কিন্তু সমস্ত সংসারগুলো চলে, গোটা পৃথিবী চলে। বাকিরা তাদের বুদ্ধিমত্তা সহ বিভিন্নভাবে জীবন জীবিকা কিংবা সুবিধা আদায় করলেও, পৃথিবীতে সংগ্রাম করে টিকে থাকলে কিংবা নিজেকে সমৃদ্ধ করলেও, সত্যিকার অর্থে যারা মাটি ফেটে, যারা সমুদ্রের গহীন থেকে মাছ ধরে, যারা উৎপাদন করে, সত্যিকার অর্থে সমস্ত শ্রেণীর মানুষ, সমস্ত সংসার, সব কিছু কিন্তু তাদের উপরেই ভর করে চলে। কবি এজন্য বলছেন বহু দূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার। এদের যে কর্মভার, কর্মযজ্ঞ, উৎপাদন, একটা অনেক দূর, এটার অনেক বেশি প্রভাব রয়েছে, শক্তি রয়েছে। দিন শেষে সব কিছু এটার উপরেই ভর করে চলে, কিন্তু কবি তাদের কাছে পৌঁছাতে পারে না, সেটা কিন্তু কবি স্বীকার করেছেন। পরবর্তী আমরা দেখি, জীবনে জীবন যোগ করা, না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। তাই আমি মেনে নি সে নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা, আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সেই সর্বত্র গামী। কবি বলছেন জীবনে জীবন যোগ করা অনেক গুরুত্বপূর্ণ একটা লাইন। জীবনে জীবন যোগ করা, না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। জীবনে জীবন যোগ করা মানে কি? মানুষের সাথে মানুষের সমন্বয় করা, মানুষের প্রত্যেক শ্রেণীর মানুষের জীবনকে একটার সাথে আর একটার, পৃথিবীতে বৈচিত্র্যময় পেশা রয়েছে, মানুষের বৈচিত্র্যময় শ্রেণী রয়েছে, প্রত্যেক শ্রেণীর সাথে, প্রত্যেক শ্রেণীর প্রত্যেক মানুষের সাথে প্রত্যেক মানুষের ছোট বড় সবার যে একটা সমন্বয়, সে কথাটা কবি বলছেন। জীবনে জীবন যোগ করা, না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। অর্থাৎ যে শিল্প সাহিত্য, মানুষের যে জীবনের সাথে জীবনে যোগ করা, সমন্বয় করা, সবার কথা বলা, এই সাহিত্য ক্ষেত্রে যদি সবার কথা না আসে, শুধুমাত্র যদি সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ,
সমাজের প্রতিচ্ছবি। সেই সাহিত্যে যদি শুধুমাত্র উচ্চ শ্রেণীর মানুষের কথা আসে, নিম্ন শ্রেণীর মানুষের কথা না আসে, কিংবা শ্রমিক শ্রেণীর মানুষের কথা না আসে, তাহলে সেই সাহিত্য প্রকৃত সাহিত্য হতে পারে না। সেটা হবে একটা কৃত্রিম পণ্য, এবং এই পণ্যটা ব্যর্থ হয় গানের পসরা। গানের পসরা বলতে এখানে শিল্প সাহিত্যকে বলছেন, কবিতার কথা বলছেন, উপন্যাসের কথা বলছেন। এক কথায় মানুষের যে প্রতিচ্ছবি, সমাজ যে দর্পণ সাহিত্য, সেই সাহিত্যে, সেই কবিতায় যদি সমস্ত শ্রেণীর মানুষের কথা না আসে, তাহলে সেই সাহিত্য হবে কৃত্রিম, সেই সাহিত্য হবে মুখোশধারী, সেই সাহিত্য হবে সত্যিকার অর্থের বৈষম্যমূলক সাহিত্য। সুতরাং সেটা তখন কৃত্রিম হয়ে যাবে। কবি এটা অকপটে স্বীকার করছেন। তাই আমি মেনে নিই সে নিন্দার কথা আমার সুরের অপূর্ণতা। কবি হচ্ছে একদম সুরের কবি। তিনি কিন্তু মানুষের কথা বলেন, মানুষের কবি, পৃথিবীর কবি হিসেবে কিন্তু তিনি নিজেকে দাবি করেন। কিন্তু কবি এটাও স্বীকার করেন তার সীমাবদ্ধতার কারণে সর্বত্র মানুষের কাছে সে পৌঁছাতে পারে নাই। সব মানুষের কাছে, সর্বশ্রেণীর কাছে পৌঁছাতে না পারা মানে হচ্ছে এটা একটা তার ব্যর্থতা, এবং সে ব্যর্থতাকে স্বীকার করে তিনি বলছেন, তাই আমি মেনে নিই সে নিন্দার কথা আমার সুরের অপূর্ণতা। আমি যে ব্যর্থ হয়েছি, সর্বত্র পৌঁছাতে পারিনি, সেটা আমার সুরের মধ্যে, আমার সাহিত্যের মধ্যে, আমার কথার মধ্যে যে আমি তুলে আনতে পারি নাই। জেলে, তাঁতি, কুমার, কৃষক সবার কথা, এজন্য কবি সেটা তার অপূর্ণতা, কবি হিসেবে যে তার দায়িত্ব পালনে সে ব্যর্থ হয়েছে, সে কথা তিনি স্বীকার করেছেন। আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সেই সর্বত্রগামী। কবি কিন্তু, আমি শুরুতে বলছি, তিনি কিন্তু প্রাবন্ধিক, তিনি ছোট গল্পকার, তিনি ঔপন্যাসিক, তিনি কিন্তু সর্বশ্রেণী নিয়ে লেখার চেষ্টা করেছেন। তবুও কবি কত বিনয়ী, তবুও কবি তার সীমাবদ্ধতার কথা বলছেন। বিচিত্র পথে কিন্তু কবি গিয়েছেন, তবুও সর্বত্রগামী, কিন্তু সবার কাছে পৌঁছাতে পারে নাই। অর্থাৎ মানুষ হিসেবে তার যে সীমাবদ্ধতা, জমিদার হিসেবে যে সে একেবারে নিম্ন শ্রেণী কিংবা শ্রমিক শ্রেণীর সাথে একেবারে মিশে গিয়ে যে তাদের কথা বলতে পারেনি, সেই জিনিসটা তিনি স্বীকার করেছেন। কৃষাণের জীবনের শরিক যে জন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। অর্থাৎ কৃষাণের জীবনের শরিক যে, অর্থাৎ যে মানুষ, যে জীবন কৃষকের সাথে, কৃষক কৃষাণের সাথে শরিক হয়েছে, মিশে গেছে, তাদের কাছে পৌঁছে গেছে, কর্মেও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। শুধু কথাই না, কর্মেও, অর্থাৎ কৃষক শ্রেণীর কাছে যারা, যে সমস্ত কবিরা, যে সমস্ত মানুষ গিয়ে পৌঁছে গিয়েছেন, মিশে গিয়েছেন, কথায় কাজে মিল রেখেছেন, তাদের উদ্দেশ্য কবি বলছে, যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগে কান পেতে আছি, এসু কবি অখ্যাত জনের নির্বাক মনে। অর্থাৎ যে কবি, যে অনাগত, যে কবি মাটির কাছাকাছি আছে, অর্থাৎ যে নতুন প্রজন্মের কবিরা আছেন, মানুষের কথা বলার যে লোক আছেন, তারা সে কবির বাণী লাগে কান পেতে আছে, সেই কবির অপেক্ষায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, যে যারা মাটির কাছাকাছি আছে, তারা যেন এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের। ওই যে সমস্ত মানুষ নির্বাক মনের, যে সমস্ত মানুষ তাদের কথাগুলো বলতে পারে না, সমাজে যে সবসময় উচ্চ শ্রেণীর মানুষগুলো যে তাদের অধিকার প্রতিষ্ঠা করে, তাদের কথাগুলো বলতে পারে, কিন্তু নিম্ন শ্রেণীর মানুষের, শ্রমিক শ্রেণীর মানুষের কথা যে কেউ শুনে না, সে নির্বাক, মুখ বন্ধ, সে মানুষগুলোর কথা যেন কবি, নতুন কবিরা যাতে তুলে আনে, সেই কথাটা, সে প্রত্যাশা নতুন অনাগত কবিদের প্রতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যাশা করেছেন। মর্মের বেদনা যত করিয়া উদ্ধার, প্রাণহীন এদেশেতে গানহীন যেতা চারিধার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি, রসপূর্ণ করি দাও তুমি। অর্থাৎ মর্মের বেদনা যত করি উদ্ধার, যে মানুষগুলো নির্বাক মনের, যারা নিজেদের কথা বলতে পারে না, যাদেরকে মানুষ গুরুত্ব দেয় না, সমাজের সমস্ত ত্যাগ স্বীকার করে, সমস্ত সংসারের ভার নিয়ে যাদের কথাগুলো কেউ তুলে ধরে না, সে নির্বাক, সেই অসহায় মানুষগুলোর যে মর্মের বেদনা, তাদের যে মনের কথাগুলো উদ্ধার করে, তাদের সাথে মিশে সে কথাগুলো প্রাণহীন দেশেতে গানহীন যেটা চারিধার, চতুর্দিকে, মানে আমাদের যে দেশে প্রাণহীন যে মানুষগুলোর কথা, তাদেরকে যে প্রাণহীন করে রাখা হয়েছে, তাদের যে গানে, কথায়, তাদের যে কথা বলা হয় না, সে কথাগুলো বলে যাতে অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি। যেই মানুষগুলো মরুভূমির মতো হয়েছে, যে দেশটা মরুভূমির মতো হয়েছে, প্রকৃত মানুষগুলোর কথা যে বলা হয় না, সে কথাগুলো যাতে নতুন কবিরা বলেন, রসপূর্ণ করি দাও তুমি। অর্থাৎ হে নবাগত কবি, যাদের কথা আমরা বলতে পারি না, এই সমাজের ত্যাগী মানুষ, তাদের কথাগুলো
তুমি রসে, সাহিত্যের রসে, সত্যের রসে, সৌন্দর্যের রসে রসায়িত করে সমাজের কাছে তুলে ধরো। কবি এই আহ্বানটা করেছেন নবাগত কবিদের কাছে। অন্তরে যে উচ্চতা আর আছে আপনারই, তাই তুমি দাও তো উদ্বারী। উদ্বারী মানে কি? প্রকাশ করে দাও। ওই যে নির্বাক সমাজের ত্যাগী শ্রমিক শ্রেণী, বৈচিত্র্যময় পেশার নির্বাক মানুষগুলোর অন্তরের কথাগুলো তাদের সাথে মিশে, মাটির সাথে মিশে গিয়ে তাদের কথাগুলো তুমি উদ্বারী করে দাও, প্রকাশ করে দাও। সাহিত্যের মধ্যে তুমি নিয়ে আসো, তাদেরকে সমান অধিকার দাও। সমস্বর হোক, সাহিত্য প্রকৃত হোক, কৃত্রিম পণ্য হিসেবে যে সাহিত্যের ব্যর্থতা, সেটা তুমি এড়িয়ে চলো, সেটা থেকে তুমি অগ্রসর হয়। এই আহ্বানটা সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায় একতারা যাহাদের, তারাও সম্মান যেন পায়। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায় মানে কি? সাহিত্যের যে সমস্বর, সাহিত্যের যে একটা সুর তান, সেখানে সেই সাহিত্যের সঙ্গীতে, সাহিত্যের ভাষায়, সাহিত্যের কথায় একতারা যাহাদের, তারাও সম্মান যেন পায়। মুখ যারা দুঃখে সুখে, নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে। অর্থাৎ যে সমস্ত মানুষগুলো মুখ মানে কি? বন্ধ। যে সমস্ত মানুষের মুখ দুঃখে সুখে বন্ধ। সমাজের উচ্চ শ্রেণীর মানুষ কিন্তু তাদের দুঃখের কথা, তাদের সুখের কথা, তাদের অধিকারের কথা, তাদের ভোগান্তির কথা কিন্তু তারা বলতে পারে, তাদের কথা সবাই শুনে। কিন্তু সত্যিকার অর্থে উৎপাদনশীল কৃষক শ্রেণী, শ্রমিক শ্রেণী, জেলে, তাঁতি, কুমার, এদের কথা কিন্তু কেউ বলে না, এদের সমস্যার কথাও কিন্তু কেউ শুনে না। তাদের কথাগুলো যাতে সাহিত্যে স্থান পায়, সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায়, সাহিত্য যেহেতু মানব সমাজের প্রতিচ্ছবি, সে প্রতিচ্ছবিতে যাতে তাদের কথাগুলো উঠে আসে, সে আকাঙ্ক্ষাটা কবিগুরু করেছেন। নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, যে মানুষগুলো নত হয়ে থাকে, স্তব্ধ হয়ে থাকে বিশ্বের সম্মুখে, সেই মানুষগুলোর কথা নবাগত কবিদেরকে তুলে আনার কথা বলেছেন। ওগো গুণী, এখানে নবাগত কবিদেরকে কবিগুরু উদ্দেশ্য করে বলেছেন, ওগো গুণী, কাছে থেকে দূরে যারা, তাহাদের বাণী যেন শুনি। মানে আমি তো আমার সীমাবদ্ধতার কারণে সবার কাছে পৌঁছাতে পারি নাই, সেই সীমাবদ্ধতা, সেই অপূর্ণতা, ব্যর্থতার দায় আমি নিচ্ছি। কিন্তু তোমরা যারা নবাগত কবি আছো, তোমরা যাতে মুখ বন্ধ, যারা সুখে দুঃখে, তাদের দুঃখের কথা, সুখের কথা, তাদের মনের কথা, তাদের মর্মের বেদনা যারা বলতে পারে না, সে মানুষগুলো যদি তোমার কাছে থেকেও দূরে থাকে, অর্থাৎ আমরা দেখি সমাজে অসহায় মানুষগুলোকে আমরা চোখে দেখলেও দেখি না, কাছে থেকেও তারা অনেক সময় দূরে হয়ে যায়, সেই দূরটাকে যাতে আমরা অতিক্রম করে তাদের বাণীগুলো, তাদের কথাগুলো যাতে সাহিত্যের মধ্যে তুলে নিয়ে আসে, সে আহ্বানটা করেছেন কবিগুরু নবাগত কবিদের কাছে। সর্বোপরি আমরা এই কবিতার মধ্যে, ঐকতান কবিতার মধ্যে দেখি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিশ্বকবি, ক্ষণজন্মা, কালজয়ী কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক। শুরুতেই বলছি তার অনেকগুলো ভূষণ রয়েছে, কৃতিত্ব রয়েছে, অর্জন রয়েছে। সেই মহান কবি এত অর্জনের পরেও সে কিন্তু শেষ বয়সে এসে আত্মসমালোচনা করেছে, তার সীমাবদ্ধতা, তার অপূর্ণতার কথাগুলি সে স্বীকার করেছে। সে কিন্তু পৃথিবীর সর্বত্র গিয়েছে, সর্বশ্রেণীর কাছে পৌঁছানোর চেষ্টা করেছে, তবুও সে সর্বত্র পৌঁছাতে পারে নাই তার সীমাবদ্ধতার কারণে। সীমাবদ্ধতা বলেছি, কাজেই সে নতুন কবিদেরকে অনুরোধ করেছেন, তাদের প্রতি প্রত্যাশা করেছেন যে সমস্ত মানুষের কথা কবিগুরু তুলে আনতে পারে নাই, শ্রেণী বৈষম্যের কারণে যারা ভোগান্তিতে আছে, সে মানুষগুলোর কথা যাতে সাহিত্যে আনে, এবং কবিগুরুর ব্যর্থতার দায়ও কিন্তু সে স্বীকার করেছেন। এই কবিতার মধ্য থেকে আমরা শিক্ষা হিসেবে গ্রহণ করতে পারি আত্মসমালোচনা। মানুষ যত জানে তত বিনয়ী হয়। কবিগুরু ঠিক সেই বিনয়িতার পরিচয় দিয়েছেন। মানুষ আত্মসমালোচনার মাধ্যমে মানুষ সাফল্যের মাহাত্ম্যে পৌঁছাতে পারে, সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারে, সে দৃষ্টান্ত কবিগুরু স্থাপন করেছেন। সত্যিকার অর্থে কবির এই কবিতাটা অনেক বেশি মানুষের জন্য শিক্ষামূলক, অনেক বেশি সমৃদ্ধ এবং অর্থবহ একটা কবিতা। আমি চেষ্টা করেছি কবিতার প্রাসঙ্গিক যে তথ্যগুলো দরকার সেই তথ্যগুলো এবং কবিতার প্রত্যেকটা চরণ ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকলে অনেক বেশি সমৃদ্ধ হবেন এবং গুরুত্বপূর্ণ চরণগুলো আপনারা
আত্মস্থ করার চেষ্টা করবেন। সর্বোপরি বলবো, বাংলা বিদ্যালয় প্রাঙ্গণের সাথে থাকুন। পরবর্তী কোন বিষয়ের উপরে আপনারা এই ক্লাস চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের চাহিদার আলোকে চেষ্টা করব আমরা পরবর্তী কন্টেন্টগুলো বানানোর। তো বাংলা বিদ্যালয় প্রাঙ্গণে বাংলা ভাষা সাহিত্যের আদ্যপান্ত সর্বশ্রেণীর আদ্যপান্ত বিষয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করছি। আপনারা সাথে থাকুন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করবে। ধন্যবাদ সবাইকে।